হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিকউড ক্লাসেস। তোমরা যারা 2025-এর এপ্রিল এবং অক্টোবরে এনআইএস থেকে পাবলিক এক্সাম দেবে এবং যদি কেউ আর্টস নিয়ে থাকো তাহলে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভূগোল। এই ভূগোলের যে পরীক্ষা প্রস্তুতি আমরা শুরু করছি। আজকে আমাদের প্রথম ভিডিও, লেটস স্টার্ট। প্রথম ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো মডিউল 1 থেকে দ্য স্টাডি অফ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, লেসন 1। লেসন 1-এর আমরা আলোচনা করব কি? লেসন 1-এ আমরা আলোচনা করব নেচার অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ জিওগ্রাফি। এটা আমাদের ফার্স্ট বিষয়, আলোচনার বিষয়। শুরু করি কি কি প্রশ্নোত্তর আছে। এখানে প্রথম যে প্রশ্নটি আমরা পাবো যে সকল বিজ্ঞানের জননী বলা হয় কাকে? সকল বিজ্ঞানের জননী বলা হয় কাকে? ভূগোলকে। ঠিক আছে। আধুনিক ভূগোলের জনক হলেন কে? কান্ট, রিটার, হামবোল্ট এবং হাডসন। আধুনিক ভূগোলের জনক হলেন কে? জার্মান ভূতত্ত্ববিদ বা জার্মান পণ্ডিত আলেকজান্ডার ভন হামবোল্ট। যে ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হলো কি? মানুষ, পৃথিবী, স্থান, মানুষ ও প্রকৃতির সম্পর্ক। ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কি? মানুষ ও প্রকৃতির সম্পর্ক। পরের প্রশ্ন হচ্ছে যে ভূগোল হলো মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ। কার উক্তি? অর্থাৎ ভূগোল যে মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ বা পৃথিবীর বর্ণনা, এই কথাটি কে বলেছেন? টলেমি, হাডসন, হান্টিংটন, এরাটোস্থেনিস। গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস বলেছেন কি না ভূগোল হলো মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন শাখাটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত? তো ভূগোলের প্রাকৃতিক ভূগোল আছে, সাংস্কৃতিক ভূগোল আছে, অর্থনৈতিক ভূগোল আছে। এখানে বলছে কোন শাখাটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত? সংস্কৃতি ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনবসতি ভূগোল, মৃত্তিকা ভূগোল। উত্তর হলো কি? মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোল হলো প্রাকৃতিক ভূগোলের একটি শাখা। ভূগোল শাস্ত্রের কোন শাখায় গ্রহ উপগ্রহের আকৃতি, অবস্থান প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়? কোন শাখায়? আবহাওয়া বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সবকটি। আবহাওয়া বিজ্ঞানে আবহাওয়ার বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, এই সমস্ত নিয়ে। সমুদ্র বিজ্ঞানে সমুদ্র স্রোত, সমুদ্রের যে সমস্ত সম্পদ আছে সেগুলো, ঠিক আছে, জোয়ার ভাটা, এগুলো নিয়ে আলোচনা করা হয়। জ্যোতির্বিজ্ঞানে কি হয়েছে? গ্রহ উপগ্রহের আকৃতি, অবস্থান প্রভৃতি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবার আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী পড়ব। প্রথম কথা হচ্ছে জিওগ্রাফি শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে? জিওগ্রাফি শব্দটি জিওগ্রাফিয়া শব্দ থেকে গৃহীত হয়েছে, যেটি একটি গ্রিক শব্দ। এই জিওগ্রাফিয়া থেকে জিওগ্রাফি কথাটি এসছে এবং এই কথাটি ব্যবহার করেছিলেন কে? গ্রিক দার্শনিক বা গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। ভূগোলকে গতিশীল বিজ্ঞান বলা হয় কারণ ভূগোল একটি ডাইনামিক সাবজেক্ট। ভূগোল কিন্তু স্ট্যাটিক নয়, স্থির বিষয় নয়। ভূগোল ক্রমাগত পরিবর্তিত হয়। ভূগোল শাস্ত্রের যে সমস্ত বিষয়বস্তু আছে সেগুলি ক্রমশ পরিবর্তিত হয়, তাই ভূগোলকে গতিশীল বিজ্ঞান বলা হয় থাকে। তাই বলছে কি ভূগোলের আলোচনার বিষয়বস্তু সর্বদা পরিবর্তনশীল। নতুন নতুন বিষয় সর্বদাই কিন্তু ভূগোলের অন্তর্ভুক্ত হয়। সেই জন্য যেহেতু বিষয়বস্তু সর্বদা পরিবর্তনশীল, তাই ভূগোলকে কি বলা হয়? গতিশীল বিজ্ঞান বলা হয়। অর্থাৎ ভূগোলের আলোচনার বিষয়বস্তু সর্বদা পরিবর্তনশীল হওয়ায় ভূগোলকে গতিশীল বিজ্ঞান বলা হয়ে থাকে। পরের প্রশ্ন হচ্ছে ভূগোলে স্পেস বলতে কি বোঝায়? স্পেস, এই স্পেস কথাটা ভূগোলে খুব গুরুত্বপূর্ণ। না ভূগোলে দেশ বা স্পেস বলতে এমন একটি বিশেষ ক্ষেত্র যার অবস্থান থাকতেও পারে, নাও থাকতে পারে। তো স্পেস হলো এমন একটা বিষয় ভূগোলে যার অবস্থান থাকতেও পারে বা নাও থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে স্পেস। ভূগোলের প্রধান শাখাগুলি কি কি? না প্রধান শাখা হচ্ছে তিনটি। একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটি হলো জীব ভূগোল এবং একটি হলো মানবীয় ভূগোল। ভূগোলের আঞ্চলিক সমীক্ষার প্রধান উপবিভাগগুলি কি কি? আঞ্চলিক সমীক্ষার প্রধান উপবিভাগগুলি কি কি? না অঞ্চল সমীক্ষা, অঞ্চল বিশ্লেষণ, আঞ্চলিক উন্নয়ন, এলাকা ও সামাজিক পরিকল্পনা সহকারে আঞ্চলিক পরিকল্পনা। এই যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ভূগোলের আঞ্চলিক সমীক্ষার প্রধান উপবিভাগ। এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা আলোচনা করি।
সেটা হচ্ছে ভূগোল কি। না, ভূগোল হলো পৃথিবীর সমস্ত প্রাকৃতিক এবং মানবিক ঘটনার মিথস্ক্রিয়া। অর্থাৎ পৃথিবীতে শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা ঘটে না, অর্থাৎ প্রাকৃতিক যে সমস্ত ঘটনা, বন্যা, ভূমিকম্প, ধস, ভূ আলোড়ন প্রভৃতি বিষয় এগুলো আছে, এবং মানবিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে, যুদ্ধ ঘটে, মহামারী ঘটছে, তারপরে মানুষের যে সমস্ত ক্রিয়াকলাপগুলো আছে, মানুষের কৃষিকাজ, শিল্প, এই যে ঘটনাগুলো, এই ঘটনার যে মিথস্ক্রিয়া অর্থাৎ পারস্পরিক ক্রিয়া এবং এই মিথস্ক্রিয়ার ফলে তৈরি হওয়া ভূদৃশ্যের অধ্যয়ন। এর ফলে ভূদৃশ্যের যে পরিবর্তন হচ্ছে, সেই ভূদৃশ্যের অধ্যয়নটাই হচ্ছে ভূগোল। এটি পৃথিবীকে তার সমস্ত বৈশিষ্ট্যকে বোঝার বিজ্ঞান। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত বৈশিষ্ট্য, এই সমস্ত কাজের জন্য তৈরি হচ্ছে, প্রাকৃতিক এবং মানবিক ঘটনার মিথস্ক্রিয়ার ফলে যে সমস্ত বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, সেই বৈশিষ্ট্যকে বোঝার বিজ্ঞান হলো কি? ভূগোল বা জিওগ্রাফি। পরবর্তী প্রশ্ন, গ্রিকদের অনুষ্ঠিত দুটি প্রধান ঐতিহ্য কি কি? অর্থাৎ ভূগোল শাস্ত্রের অধ্যয়নের ক্ষেত্রে গ্রিকরা বিভিন্ন বিষয় অবলম্বন করেছিল। তাদের মধ্যে দুটি প্রধান ঐতিহ্য হলো গ্রিক গণিত ভিত্তিক ঐতিহ্য, যা পৃথিবীর স্থানের অবস্থান নির্ধারণে মনোযোগ দিয়েছিল। গ্রিকরা কি করেছিল? এরা কিন্তু প্রথম ভূগোলের ক্ষেত্রে, ভূগোলের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ম্যাথামেটিক্সকে ইউজ করেছিল। আমরা এরাটোস্থেনিসকে দেখেছি। এই এরাটোস্থেনিস কি করেছিলেন না, পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। ঠিক আছে, তো পৃথিবীর যে নিরক্ষীয় পরিধি বর্তমানের সাথে প্রায় কাছাকাছি তিনি নির্ণয় করেছিলেন। তো এরকম বিভিন্ন বিষয় তারা গণিত ভিত্তিক ঐতিহ্য তাদের ছিল, যারা পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান নির্ধারণে মনোযোগ দিয়েছিল। একটা যে ভ্রমণ এবং ক্ষেত্রকর্মের মাধ্যমে ভূগোল সংক্রান্ত তথ্য সংগ্রহ, তো বিভিন্ন স্থানে ভ্রমণ, তারা নৌ অভিযান পরিচালনা করেছিল, কোথাও গিয়ে কোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো ভূগোলের অধ্যয়নে ব্যবহার করেছিল কারা? গ্রিকরা। প্রথম এরা করেছিল। পরবর্তী সময়ে আমরা দেখেছি আমেরিগো ভেসপুচি বা কলম্বাস বা মার্কো পোলো, ফার্দিনান্ড ম্যাগেলান, এরাও এই জিনিসটাকে কিন্তু অ্যাপ্লাই করেছিল এবং পৃথিবীর বিভিন্ন বিষয় তারা আবিষ্কার করেছিল। সামাজিক এবং সাংস্কৃতিক ভূগোলের মধ্যে পার্থক্য কি আছে? তবে সামাজিক ভূগোল বলতে কি, সামাজিক ভূগোল দারিদ্র, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা প্রভৃতি সামাজিক ঘটনা স্থানিক প্রেক্ষাপটে অধ্যয়ন করে থাকে। তো এই যে ঘটনাগুলো আমাদের দেখি সমাজে, সেই ঘটনাগুলিকে একটা নির্দিষ্ট স্থানের প্রেক্ষিতে, একটা নির্দিষ্ট জায়গার প্রেক্ষিতে অধ্যয়ন করে থাকে। কারণ জায়গা অর্থাৎ স্পেস যদি বদলে যায়, স্থান যদি বদলে যায়, তাহলে কিন্তু পরিবর্তন বদলে যাবে। আমাদের এখানে দারিদ্রতা এবং ইউরোপিয়ান দারিদ্রতা বা আমেরিকান দারিদ্রের মধ্যে ডিফারেন্স আছে, সেই জন্য স্থানটা একটা গুরুত্বপূর্ণ। স্থানিক প্রেক্ষাপটে এগুলোকে বিশ্লেষণ করে। আমাদের স্বাস্থ্য পরিষেবা বা উন্নত বিশ্বের স্বাস্থ্য পরিষেবা, আমেরিকার স্বাস্থ্য পরিষেবার মধ্যে ডিফারেন্স আছে, সেই জন্যই স্থানিক প্রেক্ষাপটে অধ্যয়ন করা হয়। আর সাংস্কৃতিক ভূগোল হলো মানুষের সংস্কৃতি, যেমন কি কাস্ট, ধর্ম, ভাষা, শিল্পকলা, সাহিত্য, এগুলি স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করে। এখানে স্থানীয় প্রেক্ষাপট তো আছেই, বৈশ্বিক যে প্রেক্ষাপট তার সাথে স্থানীয় প্রেক্ষাপটের কি সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করে কি সাংস্কৃতিক ভূগোল। এবং সাংস্কৃতিক ভূগোলে কি ধর্ম, কাস্ট, ভাষা, শিল্পকলা, সাহিত্য, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়ে থাকে ভূগোলের মধ্যে। মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ কেন? মানব ভূগোল কেন ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ? উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো, মানব ভূগোল, মানুষকে বাদ দিয়ে তো ভূগোল হবে না। প্রাকৃতিক ভূগোল যেমন আছে, মানুষের অধ্যয়নই হচ্ছে ভূগোলকে একটা সাবজেক্ট হিসাবে দাঁড় করিয়েছে। তো সেই জন্য মানব ভূগোল কিন্তু ভূগোলের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানব ভূগোল মানুষের এবং পরিবেশের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। মানুষের সাথে পরিবেশের যে সম্পর্ক, সেটা বিশ্লেষণ করা হয় কিসের মাধ্যমে? মানব ভূগোলের মাধ্যমে। যেমন কি নগর পরিকল্পনা, একটা নগরের পরিকল্পনা কি হওয়া উচিত? নগর চৌকো হবে, স্কোয়ার হবে, আয়তাকার হবে বা গোল হবে, বা তার বিভিন্ন ক্ষেত্রগুলো কি ভাবে বিন্যস্ত হবে, সেগুলো ঠিক করা হয় কি নগর পরিকল্পনা। ঠিক আছে। এবং গ্রামীণ উন্নয়ন, গ্রামের কি ধরনের উন্নয়ন হবে, গ্রামের রাস্তাঘাট, গ্রামের যে সমস্ত পুষ্করিণী বা যদি হাসপাতাল, স্কুলে সমস্ত থাকে, সেগুলোর পরিকল্পনা, সেগুলো কি মানব ভূগোলের মধ্যে। এবং পরিবেশ সংরক্ষণ এখানে একটা বড় বিষয়। যে আমি মনে করলাম যে কোনো একটা কারখানা, কোনো একটা বিদ্যুৎ কেন্দ্র আমি যদি গ্রামে বসিয়ে দিই,
তাহলে সেক্ষেত্রে পরিবেশের কতটা ক্ষতি হবে সেক্ষেত্রে আমাদের দেখার বিষয়। না আমরা কি দেখেছি যে পশ্চিমবঙ্গে আমাদের সুন্দরবনে কিন্তু কথা হয়েছিল যে পারমাণবিক বিদ্যুৎ বা কোনো ধরনের বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার একটা পরিকল্পনা চলছিল আর কি। তো সেই ক্ষেত্রে সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যে যাতে করে যে সুন্দরবনের ক্ষতি হতে পারে এরকম। আমরা তামিলনাড়ুর কুদানকুলামে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করাকে নিয়ে ব্যাপক আন্দোলনের দেখেছি আর কি, ব্যাপক আন্দোলন দেখেছি। বা আমরা দেখেছি নর্মদা ভ্যালি যে ড্যাম হয়েছিল সর্দার সরোবর ড্যাম, সেই ড্যাম তৈরিকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন তৈরি হয়েছিল। তো এই যে পরিবেশ সংরক্ষণ বিষয় বা সাইলেন্ট ভ্যালি আন্দোলন, চিপকো মুভমেন্ট, এই সমস্তগুলো আমরা দেখেছি। এই পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ উন্নয়ন, নগর পরিকল্পনা, এইগুলো কিন্তু মানব ভূগোলের একটা বিষয়। যেমন আমরা দেখি যে শিল্প স্থাপনের পরিকল্পনা করার জন্য পরিবেশের অবস্থা এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। শুধুমাত্র পরিবেশ নয়, সেখানকার মাটি কেমন, সেখানকার জিওলজিক্যাল স্ট্রাকচার কেমন, অর্থাৎ মাটির তলার যে গঠন কেমন, সেইখানে কোনো ভারী শিল্প করলে সেই ভারী শিল্প দাঁড়াবে কিনা, তো সেটাও কিন্তু বিশ্লেষণ করা হয় এই মানব ভূগোলের মধ্যে দিয়ে। তো সেই মানব ভূগোল হচ্ছে ভূগোলের একটি এই জন্যই গুরুত্বপূর্ণ বিষয়। ভূগোলকে সমস্ত বিজ্ঞানী জননী কেন বলা হয়? আমরা আগে পড়েছি যে ভূগোলকে বলা হয় মাদার অফ অল সায়েন্সেস। সমস্ত বিজ্ঞানের জননী কেন বলা হয়? কেন বলা হচ্ছে না, ভূগোল হচ্ছে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উভয় বিশ্বের সংযোগ স্থাপন করে। প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উভয় বিষয়ের সংযোগ স্থাপন করে এবং পৃথিবীর সম্পদ ব্যবহারের পদ্ধতিগুলি ব্যাখ্যা করে। অর্থাৎ সম্পদকে কিভাবে ব্যবহার করা উচিত, বর্তমানের ব্যবহার তো বটেই, সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে সম্পদকে সংরক্ষণ করা যায়, সম্পদকে রেখে যাওয়া যায়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অতীত প্রজন্মকে দোষ না দিতে পারে, সেগুলো আলোচনা করা হয় কার মাধ্যমে? ভূগোলের মাধ্যমে। ভূগোল মানব সভ্যতার শুরু থেকে মানুষের জীবনযাত্রা, পরিবেশের সঙ্গে সম্পর্ক এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অর্থাৎ যখন থেকে মানব সভ্যতা শুরু হয়েছে, সেই মানব সভ্যতার শুরু থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তার পরিবেশের সঙ্গে তার যে অ্যাডজাস্টমেন্ট সেটা কেমন ছিল, এবং প্রাকৃতিক সম্পদ সে কতটুকু ব্যবহার করতে পেরেছে। প্রথমে প্রাকৃতিক সম্পদের ব্যবহার মানুষের কাছে ছিল সীমিত। তার পরবর্তী সময়ে যত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, মানুষ তার সংস্কৃতিকে যত উন্নত করেছে, তত কিন্তু মানুষ সম্পদকে বেশি করে তৈরি করেছে এবং বেশি করে ভোগ করেছে, এবং তার ফলে কি হয়েছে, পরিবেশের অবনমনও দেখা দিয়েছে। অর্থাৎ মানুষের যে সম্পদের ব্যবহারের যে অতিমাত্রা, সেটা খানিকটা ক্ষতি করেছে ঠিকই, কিন্তু মানুষ সেটাকে সামলানোর চেষ্টা করেছে, এবং সেই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কোথায় আছে? ভূগোলে আলোচনা করা হয়। এই জন্যই কি হয়েছে, ভূগোলকে সকল বিজ্ঞানের জননী বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে রচনাধর্মী প্রশ্ন, এটা আমরা আলোচনা করব। সেটা হলো জীব ভূগোল কাকে বলে? জীব ভূগোল কাকে বলে না, এবং জীব ভূগোলের বিভিন্ন শাখা সম্বন্ধে আলোচনা করব। জীব ভূগোল হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও জীবজন্তু নিয়ে ভূগোলের যে শাখায় চর্চা করা হয় তাকে বলা হয় কি? জীব ভূগোল। অর্থাৎ উদ্ভিদ, প্রাণী এবং আরো যে সমস্ত জীবজন্তু আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ জীবাণু যেগুলো আছে আর কি, সেগুলো নিয়ে আলোচনা করা হয় জীব ভূগোল। জীব ভূগোলের কতগুলি বিশেষীকরণ শাখা রয়েছে, কি কি না, উদ্ভিদ ভূগোল, অবশ্যই উদ্ভিদ জগৎ তো আছেই। প্রাণী ভূগোল, অর্থাৎ উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানব বাস্তু সংস্থান অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে পরিবেশ ভূগোল, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, অর্থাৎ প্ল্যান্ট জিওগ্রাফি, আর হচ্ছে জু জিওগ্রাফি, একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, আর একটা হচ্ছে হিউম্যান ইকোলজি আর কি, আর একটা হচ্ছে কি পরিবেশ ভূগোল বা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। প্রথমে আমরা দেখি কি প্ল্যান্ট জিওগ্রাফি কি আছে না, প্ল্যান্ট জিওগ্রাফির ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞান থেকে এইটা তৈরি হয়েছে। উদ্ভিদ বিজ্ঞান যেটা আছে বোটানি, সেখান থেকে এটা আমরা উৎপত্তি হয়েছে। এখানে ডবেনমায়ার, পোলুলনিন, হুইটেকার প্রমুখ যে সমস্ত উদ্ভিদ বিজ্ঞানী আছে, তারা এই শাখাটিকে সমৃদ্ধ করেছেন, তারা এই শাখার বিস্তার ঘটিয়েছেন। এখানে কি কি আলোচনা করা হয়? উদ্ভিদের অভিযোজন, বন্টন, উদ্ভিদ সম্পদ, উৎপাদনশীলতা, অরণ্য সংরক্ষণ প্রভৃতি এর আলোচ্য বিষয়। অর্থাৎ উদ্ভিদের যে অভিযোজন হয়, উদ্ভিদের বন্টন, পৃথিবীর কোন জায়গায় কোন ধরনের উদ্ভিদ আছে, তাদের পরিমাণ কতটা আছে, তারা কি ধরনের পরিবেশে সার্ভাইভ করতে পারে, সেইগুলো হচ্ছে
এই ভূগোলের মধ্যে আলোচনা করা হয়। এবং অরণ্য সংরক্ষণের বিষয়, অরণ্য ধ্বংস হলে তার যে ক্ষতিকারক প্রভাব, তাই অরণ্য সংরক্ষণ করা যে প্রয়োজন, সেটা এই ভূগোলের মধ্যে আলোচনা করা হয়েছে। দেখি জু জিওগ্রাফি অর্থাৎ প্রাণী ভূগোল। প্রাণী ভূগোলের ক্ষেত্রে কি না, প্রাণীবিদ্যার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রাণী নিয়ে যেহেতু প্রাণীবিদ্যা আছে, ঠিক আছে, জুলজির সঙ্গে এই জু জিওগ্রাফির ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মায়ার, কেন, ওয়ালেস, ডার্লিংটন এই সমস্ত যে সমস্ত বিজ্ঞানীরা আছে তারা এই শাখাটিকে সমৃদ্ধ করেছেন। এবং জীবজন্তুর ভৌগোলিক বণ্টন, কোন পরিবেশে কোন জীব থাকতে পারে, বাস্তুতন্ত্রে এদের কতটা ভূমিকা আছে, এদের অভিযোজন কিভাবে হচ্ছে এবং সংরক্ষণ কিভাবে করা প্রয়োজন, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে আমরা দেখি বেশ কিছু প্রাণী কি হয়েছে, এন্ডেঞ্জার্ড, অর্থাৎ যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, কেউ কেউ বিলুপ্তির মুখে, ঠিক আছে, সেই প্রাণীগুলোকে সংরক্ষণ করা সেগুলো একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা দেখেছি যে চিতা প্রায় ইন্ডিয়াতে নেই, তাই না? তো অনেক জিনিস আজকের অনেক প্রাণী আজকের হারিয়ে গেছে, ঠিক আছে, পান্ডাও হারিয়ে যাওয়া, রেড পান্ডাও হারিয়ে যাওয়ার মুখে। এই সমস্ত প্রাণী, বাঘকে সংরক্ষণ দেওয়া হয়েছে, শকুন প্রায় হারিয়ে যাওয়ার মুখে, ঠিক আছে। তো এই সমস্ত যে জন্তুগুলো তাদের ভৌগোলিক বণ্টন কি হওয়া উচিত, ঠিক আছে, বাস্তুতন্ত্রে এদের ভূমিকা সংরক্ষণ দরকার, সেইগুলো এখানে কি প্রাণী ভূগোলের মধ্যে প্রয়োজন আছে, প্রাণী ভূগোলের মধ্যে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। মানব বাস্তু সংস্থা অর্থাৎ হিউম্যান ইকোলজি, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্কের উপর ভিত্তি করে এর উদ্ভব ঘটেছে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের সম্পর্ক কতটা, মানুষ প্রাকৃতিক সম্পদকে কিভাবে ব্যবহার করবে, কিভাবে সংরক্ষণ করবে, তাকে কিভাবে বজায় রাখবে, সেইগুলো নিয়েই এর আলোচনা। এখানে স্ট্রাইনার, ক্রপ, ডানাগানা, থোরে প্রমুখ বিজ্ঞানীরা এই শাখাটিকে সমৃদ্ধ করেছেন। এবং পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে মানুষের যে অভিযোজন ক্ষমতা, মানুষ পরিবেশের পরিবর্তনশীল সম্পর্ক এবং মানব জীবনে এর প্রভাব গভীরভাবে সমীক্ষা করাই হচ্ছে এই ভূগোলের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ মানুষের সাথে পরিবেশের বিভিন্ন উপাদানের যে সম্পর্ক এবং সেই সম্পর্ক কতটা জরুরি, সেই সম্পর্ক কিভাবে ঠিকঠাকভাবে বজায় রাখা যায় যাতে পরিবেশ বজায় থাকে, মানুষও বজায় থাকে, মানুষের উন্নতিও বজায় থাকে, সেইগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে এই মানব বাস্তু সংস্থান বা হিউম্যান ইকোলজি। এটি একটি জিওগ্রাফির পার্ট, এর প্রধান বিষয়। একটি আছে না পরিবেশ ভূগোল, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। পরিবেশ ভূগোলটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ পরিবেশ যদি না থাকে পুরো মানব সমাজ থাকবে না, তাই জন্য পরিবেশটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশ সংক্রান্ত সব কিছু আলোচনা করা এখানে কি এলসওয়ার্থ, হান্টিংটন, ফ্রেডরিক র্যাডজেল, এদের মধ্যে কি মানব কর্মধারা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ পরিবেশ অনুসারে মানুষের কার্যকলাপ নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। মানুষ কৃষিকাজ করবে না পশুপালন করবে সেটা কিন্তু পরিবেশের উপর ডিপেন্ড করে। যেখানে জল পাওয়া যাবে, যেখানে মাটি ভালো উর্বর, সেখানে মানুষ কি করবে, কৃষিকাজ করবে। কিন্তু যেখানে তৃণভূমি, যেখানে মাটি অনুর্বর, রুক্ষ ভূমি, সেখানে মানুষ কৃষিকাজ করবে না, করতে পারবে না, পশুপালন করবে। সেই জন্য আমরা মধ্য এশিয়াতে পশুপালন দেখেছি, কিন্তু ভারতের মতো, বিশেষ করে ভারতের নদীমাতৃক যে উত্তর ভারত, সেখানে আমরা কি দেখেছি, কৃষিকাজ দেখেছি। অর্থাৎ এই যে জিনিসটা, এটা কিসের উপর ডিপেন্ড করে আছে, পরিবেশের উপর ডিপেন্ড করে গড়ে উঠেছে, ঠিক আছে। তো এই যে যেগুলো পরিবেশের সাথে মানুষের সম্পর্ক, এটা মানুষের যে কর্মধারা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে। করমন্ডি, ওডাম, চ্যাপম্যান প্রমুখরা এই শাখাটিকে সমৃদ্ধ করেছে। তো প্রাকৃতিক পরিবেশের অবনমন, দূষণ, ফলাফল ও সংরক্ষণ, পরিবেশের অবনমনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের হ্রাস ও মানব জীবনের উপর প্রভাব প্রভৃতি এর আলোচ্য বিষয়। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যে অবনমন ঘটছে, বর্তমানে অবনমন ঘটছে, মানুষের উন্নতির সাথে সাথে পরিবেশ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে, ঠিক আছে। ডিফরেস্টেশন হচ্ছে, অর্থাৎ বনভূমি হ্রাস পাচ্ছে, মরুভূমির সম্প্রসারণ ঘটছে। কিসের জন্য না, মানুষের কার্যকলাপের জন্য। দূষণ ঘটছে, দূষণ তো অ্যাভেলেবেল, আমরা দেখেছি দিল্লির কি ভয়ানক দূষণ, ঠিক আছে, বেজিং প্রচুর দূষণ। তো এই সমস্ত জায়গায় প্রচুর দূষণ, এবং দূষণের ফলাফল কি, দূষণের ফলাফল কি, ব্রঙ্কাইটিস হচ্ছে, মানুষের শ্বাসের প্রবলেম হচ্ছে, বিভিন্ন রকম অসুখ বিসুখ হচ্ছে, ঠিক আছে, হার্টের প্রবলেম হচ্ছে, ঠিক আছে।
এই সমস্ত মানুষ শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবেও অসুস্থ হচ্ছে। পরিবেশের অবনমনের সঙ্গে প্রাকৃতিক সম্পদও কমে যাচ্ছে। যদি পরিবেশ ঠিকঠাক না থাকে তাহলে প্রাকৃতিক সম্পদ পাওয়ার আশাও কমে যাবে। যদি মাটি ক্রমাগত অনির্ভর হতে থাকে তাহলে কি হবে? চাষবাস হবে না। যদি ক্রমাগত কৈশিক প্রক্রিয়ায় মাটির তলা থেকে লবণ উঠে আসতে থাকে তাহলে কি হবে? মাটিতে লবণতার পরিমাণ বাড়বে, তার ফলে চাষবাস কমে যাবে। ঠিক আছে, তো যদি এল নিনো ঘটে, যদি লা নিনা ঘটে তাহলে কি হবে? কোনো অঞ্চলের কৃষিকাজ এফেক্টেড হয়, কারণ এর ফলে জলবায়ু এফেক্টেড হয়, তার ফলে কৃষিকাজও পরিবর্তিত হতে থাকে। এইভাবে কি হচ্ছে? প্রাকৃতিক পরিবেশের অবনমন ঘটছে। সমুদ্র তল ক্রমশ উপরে উঠছে, বহু দ্বীপ কি করছে? ডুবে যাচ্ছে। তুভালুর মতো দ্বীপ রাষ্ট্র আগামী দিনে থাকবে না। মালদ্বীপ হয়তো নাও থাকতে পারে, তো আগামী দিনে থাকবে না হয়তো। তো এই সমস্ত গুলো কি হচ্ছে? পরিবেশ ভূগোল এই জন্য বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। বর্তমানে পরিবেশের উপর সমস্ত কিছুর উপর জোর দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা পরবর্তী সময় ভূগোলের আরও একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেখানে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।